আর মাত্র একদিনের অপেক্ষা, বহুল আলোচিত এবং আকর্ষণীয় যে টেস্ট ম্যাকায় বাংলাদেশ অস্ট্রেলিয়া মুখোমুখি হবার আগে বাংলাদেশ আসলে কোন স্টাইলে, কোন ফর্মুলায়, কোন পদ্ধতিকে অ্যাপ্লাই করে পরের টেস্টে গেম প্ল্যান সাজাতে চায় সেটা সবচেয়ে বেশি আলোচনায়। এই যে এত ডিসকাশন হচ্ছে যে দলে আসলে 4 পেসার থাকবে নাকি আগের কম্বিনেশনে বোলিং অ্যাটাক যেভাবে ছিল 3জন পেসার 2জন স্পিনার খেলবে, সৌম্য সরকারের ইনক্লুশন ওপেনিং এ দরকার আছে কিনা, সৌম্য যদি ইনক্লুডেড হন সেক্ষেত্রে প্রতিপক্ষ কিছুটা হলেও চমকে ভড়কে যাবে কিনা, 2জন বাঁহাতি ব্যাটার যখন একই সাথে ব্যাট করবে ঠিক ওই সময়টায় এবং একই স্টাইলের ব্যাটার ঠিক ওই সময়টায় প্রতিপক্ষের উপর কতটা প্রেসার ক্রিয়েট করতে পারে, অনেক ধরনের স্পেকুলেশন রয়েছে, অনেক ধরনের অনুসিদ্ধান্তের বাস্তবায়নের অপেক্ষা রয়েছে। এবং বাংলাদেশ যেই ফর্মুলায় পরের টেস্টে সফল হতে চায় সেখানটায় টোটাল 3টা ইস্যুতে সাকসেসফুল হওয়ার উপর ডিপেন্ড করবে যে আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কতটা প্রেসারে ফেলবে, কতটা ডারউইন টেস্টের রিপিটেশন ম্যাকাইতে আমরা দেখতে পাবো। প্রথম যে আলোচনা, প্রথম যেই পয়েন্ট সেটা আমরা সবাই জানি যে বাংলাদেশে যদি ব্যাটিং বোলিং মানে দুই ডিপার্টমেন্টেরই তো আসলে লড়াইটা হবে প্রতিপক্ষের সাথে কম্পেয়ার করেন, তাহলে আনডাউটেডলি বাংলাদেশের ব্যাটিং নিয়ে আমরা সবচেয়ে বেশি টেনশনে থাকি। এখন ম্যাকাইতে এই টেনশনটা আরো এক্সিলারেট করবে কারণ হচ্ছে যেই কন্ডিশনে এই টেস্টটা হবে এবং যেই কন্ডিশনে বাংলাদেশ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল, দুটার কন্ডিশন ডিফারেন্ট। ওখানটায় বাংলাদেশ খেলেছিল অ্যারাউন্ড 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এবং এখানটায় যে রেগুলার টেম্পারেচার সেটা হচ্ছে 16 থেকে 18 ডিগ্রি, মানে বাংলাদেশের ডিসেম্বর মাসের যে রেগুলার ওয়েদার থাকে, এভারেজ ওয়েদার থাকে, এরকম একটা ওয়েদারে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে খেলতে নামছে। কারণ অস্ট্রেলিয়ার যে ক্রিকেট সিজন, সেই ক্রিকেট সিজনের মূল পার্ট বা মূল ওয়েদার বা যেই ওয়েদারে অস্ট্রেলিয়ার ক্রিকেট সিজনের বড় একটা অংশ পরিচালিত হয় সেটা হচ্ছে ম্যাকাইতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া যেই অ্যাটমসফিয়ারে, যেই ওয়েদারে, যেই টেম্পারেচারে খেলতে নামবে সেটা। এবং এটার সাথে অস্ট্রেলিয়ানরা যতটা ইউজ টু, তাদের জন্য এই কন্ডিশনটা যতটা ফেভারেবল বাংলাদেশের জন্য ততটুকু না। ব্যাটিং আর বোলিং এর ওই যে আলোচনাটা করলাম যে কম্পারিজনটা যখন আসে এবং আপনি ব্যাটিং নিয়ে যখন টেনশনটা করবেন ঠিক তখন এই ওয়েদার অস্ট্রেলীয় পেসারদের কতটা ভয়ঙ্কর রূপে আপনার ব্যাটারদের সামনে আবির্ভূত করবে সেটা একটা বড় প্রশ্ন। আবার একই সাথে বাংলাদেশ ব্যাটাররা কতটা সাকসেসফুলি তাদের ডিল করবে সেটাও একটা ইস্যু। একটু যদি আমরা অতীতে চলে যাই যে ব্যাটিংটা নিয়ে বাংলাদেশ আসলে কেন চিন্তিত আবার কেন কনফিডেন্ট, সেটা হচ্ছে মাউন্ট মঙ্গানুই টেস্টে এই অনেকটা অস্ট্রেলীয় কন্ডিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে জিতেছিল সেখানটায় কিন্তু এবাদত হোসেন বা রেস্ট অফ দ্য বোলার্সের যেমন রোল ছিল, ব্যাটাররা কিন্তু সেই বোলারদের কাজটাকে সহজ করেছিল অথবা বোলাররা যা করে গিয়েছিল সেই কাজটাকে প্রপারলি রেসপন্স করেছিল দেখে বাংলাদেশ জয় পেয়েছিল। ডারউইনে একই ঘটনা, 198 রানে যখন অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে, বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট প্রপারলি ক্লিক করেছিল, সেঞ্চুরি ছিল, অর্ধশতক ছিল, 49 ছিল, মেহেদী হাসান মিরাজের শেষের দিকে প্রতিরোধ ছিল। সো ব্যাটিং ডিপার্টমেন্ট ওয়াইজ বাংলাদেশ ঠিক একই কাজটা, পার্টনারশিপ বিল্ড আপ এবং সেটাকে প্রপারলি অ্যাপ্লাই করার ওয়ান মোর টাইম চেষ্টা করবে। এবং সেটা হচ্ছে প্রথম থিওরি যে বাংলাদেশ তার ব্যাটিং এ উন্নতি করতে চায়, তুলনামূলকভাবে ডারউইনের থেকে চ্যালেঞ্জিং অ্যাটমসফিয়ারে বাংলাদেশ ব্যাটিং এ উন্নতি করতে চায়। পয়েন্ট নাম্বার 2, দ্বিতীয় পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ানডে খেলতে চায়। আমরা ট্যাগলাইনে আপনারা হয়তো দেখছেন যে বাংলাদেশ আসলে টেস্ট খেলবে না, ওয়ানডে খেলবে। হোয়াই অ্যাকচুয়ালি আই এম টেলিং লাইক দ্যাট। গতকাল মুশফিকুর রহিমের একটা আলোচনা বেশ আলোচিত হয়েছে, ভাইরাল হয়েছে এবং অনেকেই সেটা দেখেছেন। মুশফিকুর রহিম এবং রেস্ট অফ দ্য টিমস ডিউরিং দে ওয়ার প্লেইং এগেইনস্ট নিউজিল্যান্ড ইন মাউন্ট মঙ্গানুই, তখন তারা যে পরিকল্পনাটা করেছিল তার প্রত্যেকটা সেশনকে একটা ওয়ানডে ম্যাচের স্টাইলে ভাগ করে নিয়েছিল। মানে 30 ওভার্স প্লাস মাইনাস তারা টিকে থাকবে, উইকেট দেবে না। এবং ওই যে টিকে থাকা, মানে আমি পুরো দিনের কথা চিন্তা করছি না, আই এম নট, বাট অ্যাজ আ টিম দে ওয়ার নট থিঙ্কিং অ্যাবাউট দ্য হোল 90 ওভার্স, দে ওয়ার জাস্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য 30 ওভার সেশন। প্রত্যেকটা সেশন 30 ওভার, ওই সেশন পর্যন্ত, লাঞ্চ পর্যন্ত, লাঞ্চের পরে টি পর্যন্ত, টি এর পরে এন্ড অফ দ্য বা রেস্ট অফ দ্য ওভার্স পর্যন্ত। সো সারাদিনের ম্যাচটাকে বাংলাদেশ দল 3টা ওয়ানডে ম্যাচে ভাগ করে এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন করে খেলেছিল এবং যেটা তারা এক্সিকিউট করতে গিয়ে খুব বেশি প্রেসারে পড়ে নাই। মানে আপনি যদি এখনই পরিকল্পনা করেন যে আপনি বাংলাদেশ ছেড়ে নেপালে এভারেস্ট দেখতে যাবেন, সেটা যতটা ডিফিকাল্ট তার থেকে আপনি যদি পাহাড় দেখার জন্য কেওক্রাডং এর দিকে রওনা হন সেটা অনেক ইজিয়ার। তো বাংলাদেশ টেস্ট ম্যাচকে 5 দিন 15 সেশন ওই প্রেসারটা না নিয়ে দে ডিভাইডেড দ্য হোল টেস্ট ম্যাচ, দ্য সেশনস ইনটু ওয়ানডে স্টাইল, ওয়ানডে ফরম্যাট।
এবং সেটাতে তারা সাকসেসফুল হয়েছিল, ব্যাটিং বোলিং দুই স্টাইলে সাকসেসফুল হয়েছিল। সেটার আলোচনাটা যখন এই অগস্ট মাসে এসেছে এবং জাস্ট বিফোর দা সেকেন্ড টেস্ট এগেইনস্ট অস্ট্রেলিয়া, তার মানে বাংলাদেশ ঠিক একই অ্যাপ্লিকেশনসে পরের টেস্টে যাচ্ছে এবং দিস ইজ গোয়িং টু বি দা সেকেন্ড ফর্মুলা, যেখানটায় আপনি প্রেশারলেস থাকবেন এবং টাফ সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করবেন ছোট ছোট ক্লাস্টারে ভাগ করে। থার্ড যে পয়েন্ট, সেটা আমার কাছে মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশকে যদি টেস্ট জিততে হয়, ওই মাউন্ট মঙ্গানুই বলেন বা ডারউইন বলেন, অথবা আপনি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি বলেন, যেখানে আপনি প্রতিপক্ষের মাঠে গিয়ে টেস্ট জিততে চাইবেন, আপনি আপনার হয়েও যদি সেই কাজটা করতে চান, তাহলে আপনার বাংলাদেশের মতো একটা দলের জন্য সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় কনফিডেন্সের যে জায়গাটা, সেই ডিপার্টমেন্টটা ক্লিক করা ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ ডারউইন টেস্টে জয়ের সুবাস বা সেই কনফিডেন্সটা পেয়েছিল কারণ বোলাররা, হাসান মাহমুদরা, তাসকিন আহমেদরা প্রতিপক্ষকে যখন 198-এ ক্লোজ করে দিয়েছিল তাদের ফার্স্ট ইনিংসের চ্যাপ্টার, তখন একটা কনফিডেন্স ক্রিয়েট হয়েছিল যে আমরা লিড নিতে পারি। 198 পেরোনোর শুরু হওয়ার সাথে সাথেই তো লিড অ্যাড হয়। সো ওই যে লিডটা অ্যাড হওয়া, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, ক্রিকেটার সবাই সেই কনফিডেন্সটা পেয়েছিল, বিকজ বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট তাদেরকে কুইকলি অল আউট করে দিয়েছিল। এটা যদি 198 না হয়ে 298 হতো, বাংলাদেশের জন্য কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হতো। সো ওই প্রেশারটা হয় নাই, কারণ বাংলাদেশের বোলিং অ্যাটাক কম্বাইন্ডলি ফার্স্ট ইনিংস স্পেশালি দ্য পেস বোলিং অ্যাটাক তারা ক্লিক করেছিল এবং সেই ক্লিক করার কারণে ব্যাটিং ডিপার্টমেন্টের যে প্রেশারটা, অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়ার 5 জন পেসার, প্রিমিয়াম পেসার, পেস বোলিং ডিপার্টমেন্ট এগেনস্টে আপনি যখন খেলতে নামবেন, তখন আপনার এরকম একটা কনফিডেন্স দরকার যে না, প্রতিপক্ষের রানটা স্কোর বোর্ডে তারা যে স্কোর কার্ডটা রেখেছে সেটাকে ক্রস করাটা খুব ডিফিকাল্ট না। সো বোলিং ডিপার্টমেন্টে ক্লিক করা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট মাউন্ট মঙ্গানুই জিতেছিল, সেখানটা এবাদত একটা বড় রোল প্লে করেছে। ডারউইনে জিতেছে, সেখানটা হাসান মাহমুদ হিরো হয়ে গেছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নাহিদ রানাকে, মেহেদী হাসান মিরাজকে আমরা রোল প্লে করতে দেখেছিলাম। সো এই যে হোল বোলিং ইউনিট, তারা আলটিমেটলি যেই কনফিডেন্সটা দেয় এবং তারা আলটিমেটলি বাংলাদেশকে জেতানোর ক্ষেত্রে, বিগ নেশনস এর এগেইনস্টে টেস্ট জেতানোর ক্ষেত্রে বছরের পর বছর যে রোলটা প্লে করেছে, সেটা আরো একবার ক্লিক করতে হবে। এখন এই যে উইন্ডি কন্ডিশন, ম্যাকার যে হাওয়াই কন্ডিশন, টেম্পারেচার আপনাকে আরো এনার্জি দেবে। তাসকিন যেখানটায় ক্লান্ত হয়ে গিয়েছিলেন, হয়তো তিনি সেই ক্লান্তিটা অনুভব করবেন আরো 5-7 ওভার করার পরে। হাসান মাহমুদ যেই রিদমে কেন্টের হয়ে কাউন্টি খেলেছিলেন, যে ওয়েদারে খেলেছিলেন, সেটা তিনি পাবেন হচ্ছে ম্যাকাইতে। সো বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্টের জন্য তাদের সেরা পারফরমেন্স ডিসপ্লে করা ডারউইনে যতটা কঠিন ছিল, ম্যাকাইতে তুলনামূলকভাবে আমি মনে করি তার থেকে মোর ইজিয়ার। সো এই তিনটা ডিপার্টমেন্ট, প্রথম ব্যাটিং, দ্বিতীয়ত হচ্ছে টেকনিক, যে আপনি পুরো টেস্ট ম্যাচটাকে, পুরো ডেকে, পুরো সেশনকে কিভাবে ভাগ করছেন, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থার্ড পয়েন্ট, বাংলাদেশের বোলিং অ্যাটাকের উপর যদি আগের পারফরম্যান্সের প্রভাব আরো একবার ভর করে এবং বাংলাদেশের পেসারও যদি আরো একবার ক্লিক করে এরকম একটা উইন্ডি কন্ডিশনে, বাংলাদেশের ম্যাকাই টেস্টে যেই পরিকল্পনা নিয়ে আলটিমেটলি তারা যেতে চায়, সেটাতে সাকসেসফুল না হওয়ার কোনো কারণ নেই।